মায়ের মৃত্যুর পর থেকে শ্যামার তার বাবার সাথে সম্পর্ক মোটেও ভালো না। দুজনের মধ্যে খিটমিট লেগেই থাকতো। সে তো বাবার সাথে না পারতে কথাই বলতো না। কিন্তু একদিন যখন কিছু গ্যাংস্টার তাকে কিডন্যাপ করে নেয়, তখন তার বাবাই একমাত্র তাকে বাঁচাতে এগিয়ে আসে। অবসরপ্রাপ্ত সামান্য এক সুবেদার হওয়ায় ওই গুন্ডারা তো তাকে পাত্তাই দিচ্ছিল না। কিন্তু এই সাধারণ সুবেদারই তার মেয়েকে বাঁচানোর জন্য কতটা ভয়ঙ্কর হয়ে ওঠে আর এই সকল গ্যাংস্টারের বিরুদ্ধে একাই লড়াই করে, সেটাই দেখবো আজকের গল্প সুবেদারে। শুরুতে একটা ট্রাক দেখা যায়, যার মধ্যে কিছু লোক ছিল অস্ত্রশস্ত্র সহ। মাঝপথে তাদের টায়ার পাংচার হয়ে যাওয়াতে গাড়ি থামাতে হয়। অন্যদিকে আমরা দুইটা ছেলেকে দেখতে পাই, যাদের একজনের নাম বাবলু আর আরেকজনের নাম মান্নু। মান্নু বাবলুকে প্লেনে মানুষ কিভাবে বাথরুমে যায় সেটা জিজ্ঞেস করছিল। এই নিয়ে তারা যখন কথা বলে, তখন তারা আকাশে প্লেন দেখে, আর এটা দেখেই তো সেখান থেকে পালাতে থাকে। তারা দুজন খুব আনন্দের সাথে প্লেনের পেছনে ছুটছিল। একটা সময় পরই তারা নদী পার করে যেতে চাইছিল, তবে মাঝ নদীতে পৌঁছে বাবলু পেছনে তাকায় আর দেখে মান্নু সেখানে নেই। এটা দেখেই তো সে ভীষণ ঘাবড়ে যায় আর মান্নুকে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু তার তো কোনো সারা শব্দই সে পায় না। এরপর কেটে যায় তিনটা দিন, আর তখন দেখা যায় মান্নুকে তার মা খুঁজতে খুঁজতে প্রায় পাগল হয়ে গেছে। এরপরই সে খবর পায় তার ছেলেকে নদীর ধারে পাওয়া গেছে। এ কথা শুনেই তো সে ছুটে চলে আসে সেখানে, কিন্তু এসেই দেখে তার ছেলে মারা গেছে আর তার লাশের অবস্থা খুবই খারাপ। একজন ছেলে লাইভ করছিল ইউটিউবে, যেখানে সে বলছিল গত 1 বছরে প্রায় 15টা বাচ্চার প্রাণ গেছে। এই নদীতে যেন কোনো এক ভূত লুকিয়ে আছে যে শুধু বাচ্চাদের রক্ত চায়। এসব শুনে মান্নুর মা তাকে বারবার বলছিল যে সে বিশ্বাসই করতে পারছে না যে তার ছেলে মারা গেছে। আমরা জানতে পারি এই নদী থেকে মেশিন দিয়ে বালু তোলার কাজ করা হয়, আর এই সব কাজ সামলায় সফটি নামের একজন। সফটি কাজ করে বাবলি নামের এক মহিলার হয়ে, যে কিনা বর্তমানে জেলে আছে, তাও একটা দুইটা না, তিনটা মার্ডার কেস নিয়ে। আমরা এখানে এটাও জানতে পারি যে এই ঘাটে মাস্তানি করে বাবলির ভাই প্রিন্স। যাই হোক, সফটি যখন দেখে একটা লাশ ভেসে এসেছে, এটা দেখেই তো সে বুঝতে পারে যে এই ব্যাপারটা তাদের কাজে বাধা সৃষ্টি করবে। আর এর কারণ হচ্ছে এই বাচ্চারা যে মারা যাচ্ছে, এর পেছনে কোনো ভূত প্রেত বা অন্য কিছু নেই। তারা মারা যাচ্ছে গভীর গর্তের কারণে। যে গর্তগুলো তৈরি হয়েছে মূলত ওই মেশিন দিয়ে বালু তোলার কারণে। এমন এমন খাত তৈরি হয়েছে যে বাচ্চারা সেখানে ফেসে যাচ্ছে, আর তাতেই তাদের মৃত্যু হচ্ছে। সেই সময় আবার সফটিকে বাবলি কল করে আর বলে সে যেন তাকে প্রিন্সের সাথে কথা বলিয়ে দেয়। প্রিন্স ছিল খুবই রকচটা একটা ছেলে, যখন তখন মানুষ মেরে ফেলার মতো তার অ্যাটিটিউড। তার মধ্যে যেন মন বলতে কিছু নেই, মায়া দয়া তো বাদই দিলাম। আমরা জানতে পারি প্রিন্সের বার্থডে পার্টি করার কথা ছিল, কিন্তু সফটি প্রিন্সকে জানায় তার বার্থডে পার্টি ক্যান্সেল করতে হবে, কারণ নদীর ঘাটে কাহিনী হয়েছে একটা। এই নিয়ে বেশ ঝামেলা হচ্ছে, আর এখন যদি সে বার্থডে পার্টি করে তাহলে ব্যাপারটা আরো ঘেটে যাবে। ওইদিকে মান্নুর পরিবারের লোক বিচার চেয়ে ঘাটে মেশিন আগলে বসেছিল, কারণ তারাও বুঝতে পেরেছে তাদের বাচ্চাদের মৃত্যু কি কারণে হচ্ছে। তারা ওই ইউটিউবারের কাছে ইন্টারভিউ দিচ্ছিল। সেখানে মান্নুর মামা কৃষ্ণা বলে 1 বছরে 15টা বাচ্চা মারা গেছে। কিভাবে? ওই যে মেশিনগুলো দেখা যাচ্ছে না, এগুলোই নদীর ভেতর থেকে বালু তুলে আনার কাজ করে। এর ফলে সেখানে গর্তের সৃষ্টি হয়। সেখানে যে গর্ত তৈরি হয় সেগুলোর মধ্যে পড়েই এই বাচ্চা শিশুগুলো সব ফেসে মারা যায়। এসব শুনে ইন্টারভিউয়ার জিজ্ঞেস করে তো কে করাচ্ছে এইসব কিছু? কৃষ্ণা তো তখন একটুও ভয় পায় না। সে বলে এই জেলাতে তো একটাই মাফিয়া, আর সে হচ্ছে বাবলি দিদি। সে বর্তমানে জেলে আছে, তার উপর 3টা খুনের কেস ঝুলে আছে। তবে তারা বর্তমানে এসব ঘাটের কাজ সামলায় সফটি, আর মাস্তানি করে বেড়ায় প্রিন্স ওরফে শাশিকান্ত। তো সে যখন এসব বলছিল, তখনই দেখা যায় একভাবে গুলি চালিয়ে সেখানে এসে হাজির হয় প্রিন্স আর সফটির লোকেরা। তারা এভাবেই মানুষজনকে দমিয়ে রাখার চেষ্টা করত, আর তাদের এই কাণ্ড দেখে তো সেখানে থাকা সবাই ভীষণ ভয় পায়। তাই তারা সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সবাই পালিয়ে যায়। কিন্তু কৃষ্ণা পালায় না। সফটি তখন কৃষ্ণাকে বলে তার সাথে আসতে, তার কৃষ্ণার সাথে কথা আছে। কিন্তু কৃষ্ণা প্রতিবাদ করে বলে সে এখান থেকে যাবে না, তার উপর দিয়ে যেন ট্রাক চালানো হয়, তাও সে যাবে না। ওই সময় প্রিন্স এসেই তাকে এক গুলি করে মেরে ফেলে। আগেই তো বলেছি সে যখন তখন মানুষ খুন করতে পারে, তার এতটুকুও হাত কাঁপে না। এরপরই সফটি তাকে অনেক বকাবকি করে এইভাবে মারার জন্য, কারণ এতে পরিস্থিতি জটিল হতে পারত। প্রিন্স তখন রেগে মেগে মান্নুর মাকেও গুলি করতে যায়, কিন্তু সেই সময় তাকে তার লোকেরা আটকায়। আর সেখানে প্রিন্স পরে গান বাজনা বাজিয়ে নাচ করে শয়তানের মতো আনন্দ করতে থাকে, যেন কারো প্রাণ নেওয়া মানেই তার কাছে এক নতুন উল্লাসের কারণ।
এখান থেকে দৃশ্য আসে আরো কিছুদিন পর, যেখানে সুবেদার অর্জুন মারিয়াকে দেখা যায়। সে একজন রিটায়ার্ড ইন্ডিয়ান আর্মি। তার একটা মেয়ে আছে যার নাম শ্যামা, আর তার স্ত্রীর নাম সুধা। অর্জুনের মেয়ের সাথে তার খুব একটা ভালো সম্পর্ক না। তারা একে অপরের সাথে কথা খুব অল্পই বলে, তেমন কোনো কানেকশনও নেই। মায়ের জন্য একমাত্র সে তার বাবার সাথে কথা বলার চেষ্টা করে। তো আজ অর্জুন শ্যামাকে নিয়ে ড্রাইভ করার সময় খেয়াল করে রাস্তায় কেউ এই ট্রাফিক আইন মানছিল না। রেড লাইট থাকা সত্ত্বেও সবাই গাড়ি চালিয়ে যাচ্ছিল, যার ফলে অনেক সমস্যা তৈরি হয়। এমনকি যেই লোক ট্রাফিক সামলানোর দায়িত্বে আছে সেও অর্জুনকে বলে, আপনি অপেক্ষা করছেন কিসের? এরকম রেড লাইট তো আজকাল কেউই মান্য করে না, তাই আপনিও চলে যান। অর্জুনের কাছে বিষয়টা খুবই অদ্ভুত লাগে, তবে সে আর কিচ্ছু না বলে তার মেয়েকে ড্রপ করে চলে যায়। এরপর সে আসে তার স্ত্রীর টাকা জমানোর অ্যাকাউন্টটা বন্ধ করতে। 3 মাস হয়ে গেছে তার স্ত্রী মারা গেছে, কিন্তু সেখানে এসেও সে দেখে সরকারি লোকদের কি বাজে আচরণ। তারা যেন সাধারণ মানুষকে মানুষই মনে করতে চায় না, সবার সাথে দুর্ব্যবহার করে। এরপর অর্জুন সেখান থেকে দেখা করে মিস্টার প্রভাকরের সাথে। প্রভাকর বলে, আম সরি, আমাকে তোমার মেয়ে কল করে বলেছিল যে চাচা তুমি আসো, কিন্তু আমি আসতে পারিনি, কারণ ভাবির মুখটা আমার চোখের সামনে বারবার আসছিল। এই তো কত খুশি ছিল তোমাকে নতুন গাড়ি চালাতে দেখবে বলে, আমাকে খুশি হয়ে কল করে বলেছিল, কিন্তু তার যে কি হলো। অর্জুন তখন কথাটা এড়িয়ে যেতেই গাড়ির হর্ন বাজাতে থাকে। প্রভাকর বুঝতে পারে সে কথাটা এড়িয়ে যেতে চাইছে, তাই আর কথা না বাড়িয়ে বলে, ঠিক আছে, জীবন তো চলতেই থাকবে তার নিজস্ব নিয়মে। প্রভাকর পরে গাড়ি থেকে নেমে দেখতে থাকে যে সফটির গাড়ি যাচ্ছে। সে তখন অর্জুনকে বলে, এই হচ্ছে সফটি ভাইয়া, তুমি ওই কুক নদীর ঘাট সম্পর্কে জানো না? এরকমই আরো 5টা রিভার ব্যাংক আছে বাবলি দিদির আন্ডারে, সবকিছু সামলায় এই সফটি। বুঝতে পারছো বিষয়টা? পুরো দেশে এখান থেকে বালু যায়, এক ঘাটে প্রায় প্রতিদিনই 7.5 মিলিয়ন আর্ন করা হয়। তুমি আর আমি যদি জীবনভরও কাজ করি তাও এত বড় অঙ্কের টাকা দেখতে পারবো না। অর্জুন বলে, কথা বলা শেষ? প্রভাকর বলে, না, তোমাকে তো এখানে জয়েনিং করাতে হবে। দেখো, একজন রিটায়ার্ড সৈনিক তাদের বডিগার্ড হিসেবে বেশ শো অফ করতেই পছন্দ করে, আর তুমি কিন্তু আজ কিছু উল্টোপাল্টা করবে না, তাহলে ভালো ইমপ্রেশন হলে আমাদের 25 ওয়াচম্যান তো রিক্রুট হয়েই যাবে। তাই বলছি, একটু ফেক স্মাইল হলেও মুখে রাখো। ভাই, আমিও তো আমার প্রাইড লুকিয়ে রেখেছি, তাই না? অর্জুন বলে, বুড়ো, লজ্জা রাখো একটু, আর চলো যাই। তো সফটি অর্জুনকে দেখে বলে, এই বুড়ো লোক নিজের কেয়ার ঠিক মতো করতে পারে তো নাকি? বিপি সুগার সব ঠিক আছে তো? প্রভাকর বলে, না না সফটি ভাইয়া, কোনো সমস্যা নেই, সব ফিট আছে। সফটি বলে, কোন র্যাঙ্কে ছিলে তুমি? অর্জুন জানায় সুবেদার। সফটি এরপর তার লোককে বলে, আচ্ছা, ওই শ্যামচারণের বডিগার্ডের র্যাঙ্ক কি ছিল? তার লোক বলে, সে বলেছিল সুবেদার মেজর। সফটি এরপর অর্জুনকে বলে, তো কোন র্যাঙ্ক বেশি হায়ার, সুবেদার নাকি সুবেদার মেজর? অর্জুন বলে, সুবেদার মেজর। সফটি তখন প্রভাকরকে বলে, তুমি প্রভাকর এখানেই ফেল হয়ে গিয়েছো। আমি বলেছিলাম র্যাঙ্কে বড় হতে, বয়সে বড় হতে বলিনি। আর তার ব্যাচ আর মেডেল কোথায়? বুকে কি লাগাবে সে? শ্যামচারণের বডিগার্ডের 5টা আছে। প্রভাকর বলে, উনারও অনেকগুলো আছে ভাইয়া, তবে উনি একটু লাজুক তো, তাই শো অফ করেন না। সফটি বলে, ও আচ্ছা তাই, তাহলে অর্জুন তুমি আজ থেকে সবাইকে বলবে তোমার র্যাঙ্ক সুবেদার মেজর, ঠিক আছে? তখনই সেখানে প্রিন্স আসে, আর সে রেগে মেগে বান্নুর মা রাঞ্জুকে মারধর করে, আর বলতে থাকে, তোর সাহস তো কম না, তুই আদালতে যাবি আর সেখানে গিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করবি? টিভিতে এইসব বলার সাহস কোথায় পেলি? তোদের খুব শখ তাই না টিভিতে যাওয়ার? তোকে সেখানে তোর ভাইয়ের সাথেই মারা উচিত ছিল। এদের রিকোয়েস্টে তোকে ছেড়ে আমি ভুলই করেছি। এসব বলে সে খুব বাজে আচরণ করছিল, যা দেখে খুবই রেগে যায় অর্জুন। তার তো ইচ্ছা করছিল প্রিন্সকে মেরে ফেলতে, তবে তাকে আটকায় প্রভাকর। প্রিন্স এরপর রাঞ্জুকে বন্দি করে রাখতে বলে, যতক্ষণ না সে বলবে ততক্ষণ যেন তাকে বের না করা হয়। প্রিন্স পরে অর্জুনকে বলে, ওই রেড জিপসিকারি কার? অর্জুন জানায়, আমার। প্রিন্স তখন বলতে থাকে, তোমার কি করে হয়? এটা তো আমার হওয়ার কথা, দাও চাবি দাও। অর্জুন তখন রেগে মেগে তাকিয়ে থাকে। প্রিন্স তখন বলে, এই কে রে তুই? আমার দিকে চোখ রাঙিয়ে কিভাবে তাকিয়ে আছিস? সফটি তখন বলে, কেন বিরক্ত করছো তাকে? সে বডিগার্ড, রিটায়ার্ড মিলিটারি অফিসার। প্রিন্স কিছু বলবে তার আগেই কল আসে বাবলি দিদির, তাই সে সেখান থেকে চলে যায়। অর্জুনকে তখন প্রভাকর রেখে যাওয়ার আগে আবারও সাবধান করে বলে যে অন্তত একটা দিন কোনো ভুল না করে নিজেকে কন্ট্রোল করে রাখবে প্লিজ। আমি কানপুর থেকে আসছি, জাস্ট একটা দিনের ব্যাপার। এই বলে প্রভাকর চলে যায়। তখন অর্জুন দেখে কিভাবে চুলে ধরে টেনে হিচড়ে রাঞ্জুকে নেওয়া হচ্ছিল, কিন্তু সে তখনও কিচ্ছু বলে না। এদিকে কলেজের শ্যামাকে দেখা যায়, সে একটা ছেলেকে এক থাপ্পড় দিয়ে ভিডিও বানায়, কারণ এই ছেলে তাকে রোজ ইনবক্সে আজে বাজে ভিডিও দেয়, বিরক্ত করে। শ্যামার যথেষ্ট সাহস, তাই সে সবার সামনে এই ছেলেকে উচিত শিক্ষা দিয়ে আসে। এদিকে অর্জুন ড্রাইভ করে নিচ্ছিল প্রিন্স সফটি আর তার লোকেদেরকে। প্রিন্স সেখানে কনস্ট্যান্টলি ডিস্টার্ব করছিল, ইনসাল্ট করছিল। এক পর্যায়ে তো অর্জুনের ইচ্ছে করছিল একটা দিয়ে জায়গায় বসিয়ে প্রিন্সকে মেরে ফেলতে, কিন্তু সে নিজেকে তখনও কন্ট্রোল করে রাখে।
এরপরে প্রিন্স দেখা করে বাবলির সাথে। তাকে সে বলে, মা ছেলেকে তুলে এনেছি, আপনি আদেশ দিলে তাদেরকে সেখানেই মাটি চাপা দিয়ে দিতে পারি। বাবলি তখন তার লয়ার আদবেশকে বলে, আদবেশ, কতদিন ধরে আমি আছি এখানে? আদবেশ জানায়, দিদি, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি, যত তাড়াতাড়ি পারি ছাড়িয়ে নিব। বাবলি বলে, কিসের চেষ্টা? এর থেকে ভালো তুমি বসে বসে কাক তাড়ানোর কাজ করো, কোনো কাজই তো হচ্ছে না। আদবেশ তখন বলে, আসলে দিদি, আপনি যে গান ইউজ করেছেন সেটা মিসিং, আমি সেটার উপর নির্ভর করেই বেলেট ট্রাই করছিলাম, কিন্তু প্রিন্স ভাইয়া যে ছেলেটাকে গুলি করে মারলো তার বডিতেও সেই সেম বুলেট ছিল। এটা আমি বলছি না, রিপোর্ট বলছে আর কি। আর এটাই হলো সমস্যা। প্রিন্স বলে, তাহলে উকিলের কাজটা কি? রিপোর্ট বদলে দাও, এটা কি এমন বড় কথা হলো? বাবলি তখন বলে, এই তুই একদম চুপ থাকতো, তুই যদি আমার মৃত বাবার অবৈধ সন্তান না হতি তাহলে তোকে আমি কবেই মাটির সাথে পিষে ফেলতাম। ওই ছেলেকে মারার জন্য সেম বন্দুকই ইউজ করতে হলো তোর? এই সফটি আমার কোর্ট হিয়ারিং এর আগে আমি আর কোনো ঝামেলা চাই না বলে দিলাম, তাই বলছি ওই মা ছেলের গায়ে হাত তোলার চেষ্টাও করবে না কেউ, আর তাদেরকে পালাতেও দিবে না। সফট এরপর জেলের বাইরে আসে আর তার লোক গুড্ডুকে জিজ্ঞেস করে, সোলজার কোথায় গিয়েছে? গুড্ডু বলে, সে তো চলে গেছে, বলল তার হাতে চুলকানি হচ্ছে। প্রিন্স উকিলের কারণে অপমানিত হয়েছে বলে উকিলকে নিয়ে তখন ক্ষেতের মধ্যে বেঁধে ঝুলিয়ে চলে যায়। এদিকে অর্জুন রাতের বেলা টিভিতে কৃষ্ণা মার্ডার সম্পর্কে নিউজ দেখে, আর সেখানে বলা হচ্ছিল আই উইটনেস কৃষ্ণার বোন ইন্টারভিউ দেওয়ার পর থেকেই গায়েব হয়ে গেছে। সে কোথায় আছে, কিভাবে আছে, কেউ জানে না। এর জবাব কি আদৌ প্রশাসন দিতে পারবে? পরদিনে অর্জুন শ্যামাকে দুধ খেতে দেয়, কলেজের টিফিন করে দেয়। শ্যামা দেখে তার মায়ের বানানো শেষ কিছু আচারের বাক্স রয়ে গেছে। এগুলো দেখে তার মায়ের কথা আরো মনে পড়ে, তাই সে বলতে থাকে, মা সবসময় দুধের মধ্যে বাদাম পাউডার রাখতো। এই বলেই সে দুধ না খেয়ে সেখান থেকে চলে যায়। অর্জুন তখন সেই আচারের বক্সগুলোকে উপরে রাখে, আর সেও তখন তার স্ত্রীর কথা ভাবতে থাকে। তারা দুজনেই আসলে তাকে অনেক মিস করত। দৃশ্য চলে যায় পরের দিন। আবারও অর্জুন আসে ব্যাংকের অফিসে তার স্ত্রীর অ্যাকাউন্ট বন্ধ করাতে। আজ সে যেখানে তার গাড়ি পার্ক করায় ওখানে প্রিন্স তার গাড়ি পার্ক করাতে চাইছিল, তাই তার লোকেরা অর্জুনকে বলে গাড়ি সরাতে। এটা প্রিন্সের পার্কিং করার জায়গা, কিন্তু তার কথা তো অর্জুন শোনে না। সেই সময় প্রিন্স সেখানে আসে আর বলে, কি হলো, গাড়ি সরাচ্ছ না কেন? অর্জুন বলে, দেরি হচ্ছে। প্রিন্স বলতে থাকে, আমারও দেরি হচ্ছে, হেয়ার স্টাইল করাবো, তাই দ্রুত সরাও। অর্জুন বলে, গাড়ি অন্য কোথাও পার্ক করে ফেলো, তাহলেই তো হয়, এখানেই কেন পার্ক করতে হবে? প্রিন্স বলে, আমার গাড়ি ওখানেই থাকে। আর এটা কে? সুধা নাম? এটা কি তোমার স্ত্রীর নাম নাকি অন্য কারো? এইসব বলে সে হাসতে থাকে আর ফর্মটা ফেলে দেয়। অর্জুন তাও কিচ্ছু না বলে ফর্মটা তোলে আর চুপচাপ চলে যেতে থাকে। প্রিন্স তখন বলে, তুমি আমার বাবার বয়সী, তাই সম্মান দিচ্ছি, কিন্তু তুমি তো দেখছি কেয়ারই করছো না। অর্জুন বলে, তা তোমার বাবার নাম কি? প্রিন্স বলে, আমার সাথে মজা করতে চাইছো? তাহলে শোনো, লাল্লান প্রতাপ সিং। অর্জুন এই কথা শুনে বলে, তো এই রাস্তা কি তোমার বাবার নামে লেখা? প্রিন্স বলে, ও আচ্ছা, যাও সুবেদার, ইমোশনাল করতে হবে না। আর আই, তোরা ওনার জিপসি গাড়ির খেয়াল রাখ, দেখিস কোনোভাবেই যেন দাগ না কাটে। অর্জুন বুঝতে পারে তার গাড়ি নষ্ট করার হুমকি এসব, কিন্তু তাও সে তার কাজ করতে অফিসে চলে আসে। আর আজ আবারও একইভাবে তাকে এড়িয়ে যাওয়া হয়। হঠাৎ করেই চা পড়ে যায় ফর্মে, তাই তাকে বলা হয়, যাও কাল ফিল আপ করে আবার আসো। অর্জুন এসব দেখে বলে, প্রতিদিন একই কথা বলেন, আজ আপনিই ফিল আপ করবেন। লোকটা তখন ভীষণ রেগে যায় আর বলে, বললাম না কাল আসো। অর্জুনের তো ইচ্ছে করছিল তার হাত ভেঙে দিতে, কিন্তু সে কোনো মতে নিজেকে কন্ট্রোল করে নেয়। আর বাইরে এসে দেখে তার গাড়ির মধ্যে স্ক্র্যাচ পড়ে আছে, গ্লাস ভেঙে আছে, আর সবচেয়ে বড় বিষয় সিটের মধ্যে প্রিন্স পি করে রেখেছে। বুঝুন কতটা অসভ্য একটা ছেলে। এই গাড়িটা ছিল অর্জুনের স্ত্রীর শেষ স্মৃতি, তার স্ত্রীর শখের গাড়ি ছিল এটা। সেখানে সুধার একটা ছবিও আছে, তাই অর্জুন এই অপমানটা আর সহ্য করতে পারে না। সে একে একে সব কটাকে আচ্ছা মতো পিটিয়ে যায়। তখনই প্রিন্সকে তার এক লোক ভয়ে ডেকে নিয়ে আসে। প্রিন্স সেই বন্দুক তাক করে এক সেকেন্ডও দাঁড়িয়ে থাকতে পারে না। তাকে ঘাড়ে ধরে টেনে হিচড়ে ডিটারজেন্ট পাউডার কেনায় অর্জুন, আর পরে ধোলাই দিয়ে বলে, কাপড় খোল আর পুরো গাড়ি ক্লিন কর। প্রিন্স তো এবার মহা মুসিবতে পড়ে যায়। সে তার প্রাণ বাঁচাতে অর্জুনের কথা মতো সব কিছু করে। এরপর অর্জুন চলে যাবে, তখনই প্রিন্স বলে, আমি তোর পেছনে আসবো বুড়ো। অর্জুনও তখন ডিটেলসে তার বাড়ি পৌঁছানোর ব্যাপারে বলে দেয়, আর শেষে বাড়ির নাম্বারও বলে, যে প্লট নাম্বার 143 সুধা নিবাস। আর যদি এর পরও তুই রাস্তা ভুলে যাস তাহলে আশেপাশের যে কাউকে জিজ্ঞেস করবি আমার কথা, তাহলে তারা নিজ দায়িত্বে আমার বাড়ি পর্যন্ত তোকে পৌঁছে দিবে। তো ছোট বাচ্চা, বাড়ি যা, তোর জন্য হয়তো তোর মা পথ চেয়ে আছে। এই বলেই অর্জুন সেখান থেকে চলে যায়।
এদিকে কলেজে শ্যামা যেই ছেলেটাকে উচিত শিক্ষা দিয়েছিল তার নাম হচ্ছে রণবীর। রণবীর আজ একটা অ্যাসিডের বোতলে পানি নিয়ে এসে শ্যামার মুখে মারে আর পরে বলে, আজ তো এটা পানি ছিল, কিন্তু কাল সত্যিই অ্যাসিড থাকবে, তাই বলছি ভুলেও ওই ভিডিওটা আপলোড করার কথা ভাববে না। সেই সময় শ্যামার বয়ফ্রেন্ড রাজন সেখানে আসে আর তার সাথে ঝগড়া করতে চায়, কিন্তু শ্যামা বলে, রাজন থাম, এটা আমার লড়াই, তাই তোকে এখানে হিরো হতে হবে না, হিরোইন ঠিক সামলে নিবে। এদিকে প্রিন্সকে এরকম অবস্থায় দেখে সফটি তো খুবই অবাক হয় আর জিজ্ঞেস করে তার কি হয়েছে। প্রিন্স তখন তার রাগ ঝাড়তে রেস্টুরেন্টে বসে খাবার খাওয়া এক বুড়ো লোককে মারধর করা শুরু করে, তাও তার মেয়ের সামনে। পরে সে বন্দুকও খোঁজে, কিন্তু বন্দুকটা আর পায় না, কারণ বন্দুকটা ভুলক্রমে নিয়ে এসেছে অর্জুন। সেদিন রাতেই প্রভাকর অর্জুনের বাড়ি আসে আর বলে, কি দরকার ছিল হিরোগিরি করার? গাড়ি পার্কিংই তো করার বিষয় ছিল, তাই না? অন্য কোথাও করলে কি খুব বেশি সমস্যা হতো? আমি তোমার সাথে কথা বলছি, কথা শুনছো না তুমি? এমন ভাব নিচ্ছ যেন কিছুই হয়নি। তুমি মাঝ রাস্তায় পিটিয়ে এসেছো বাবলি দিদির ভাইকে, বুঝতে পারছো কি ভয়ঙ্কর কাজ করেছো? অর্জুন বলে, তো আর কি করতাম? তার করা নোংরামি আমি ক্লিন করতাম? তার নোংরা আমি তাকে দিয়েই পরিষ্কার করিয়েছি। প্রভাকর তখন বলে, তোমার কোনো আইডিয়াই নেই তারা কারা? এরা কোনো ছোটখাটো গুন্ডা নয়, তারা একটা গ্যাং। অর্জুন বলে, হ্যাঁ তোমার তো খুব আইডিয়া আছে, তাও তুমি তাদের সাথে হাত মিলিয়েছ। এত এত অপমানিত হওয়ার পর তুমি বলছো আমাকেও যেতে হবে এইসবে? প্রভাকর বলে, হ্যাঁ একমাত্র গর্ব করার মতো মেডেল তো তুমি নিয়েই ঘুরছো, তাই না? অর্জুন বলে, দেখো আমি এরকম বলিনি, তুমি এসব মনে করছো। প্রভাকর বলে, হ্যাঁ সরি, আমার কাছে তেমন কিছুই নেই। আমি বলতে চাইছি আমাদের ঘর সংসার বাচ্চা সব এখানেই থাকে, তাই আমাদেরকেও এখানে থাকতে হবে, এটা শহর। অর্জুন বলে, শহরের জন্য বুলেট নিয়েছি, এখন কি অপমানও নিতে হবে? প্রভাকর বলে, যত তাড়াতাড়ি সম্ভব সোলজার হয়ে থাকার চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে তোমাকে, আর রিয়েল লাইফকে অ্যাকসেপ্ট করতে হবে। অর্জুন বলে, আমি ইন্ডিয়ান আর্মিকে ৯,১২৫ দিন দিয়েছি ২৫ বছরে, আর সুধা আমাকে দিয়েছে ৭০০ দিন, কিন্তু আমি তার করা কিছুই রিটার্ন করতে পারিনি। সে দিন রাত আচার বিক্রি করেছে, কাপড় সেলাই করেছে, যাতে করে এক সুবেদার নিজের জিপসিতে বসতে পারে, তাই সেই গাড়িতে যদি কেউ হাতও লাগায় তাকে আমি ২ টুকরো করে ফেলবো। প্রভাকর এসব শুনে বলে, ভাই প্লিজ বোঝার চেষ্টা কর, এইভাবে হলে তুই ঠিকমতো থাকতে পারবি না, তাদের সাথে সমঝোতা করে ফেল। আমাকে সফটি ২ বার কল করেছে। অর্জুন তখন বলে দেয়, সেরকম কুকুরের দলের সাথে ১ সেকেন্ডের সমঝোতাও করবে না, আর কথা তো দূরের কথা। এই বলেই সুধার তৈরি করা ১ বক্স আচার দিয়ে সে তাকে বিদায় করে। প্রভাকর বলতে থাকে, রাতে প্রিন্সের লোকেরা হানা দিতে পারে, তাই ব্যাকআপ লাগলে আগে থেকে বলিস। অর্জুন বলে, বর্ডারে যখন ছিলাম তখন কি বলেছি? তাহলে আজ কেন বলবো? প্রভাকর সেই সময় হেসে বলে, হ্যাঁ হ্যাঁ তুমি তো হিরো আর আমি জিরো। এই বলেই সে সেখান থেকে চলে যায়। সেদিন রাতে দেখা যায় সুধাকে মনে করে একা একাই কান্না করে অর্জুন। সে তার স্ত্রীকে খুব বেশি ভালোবাসতো, কিন্তু সোলজার ছিল বলে তার সাথে খুব একটা সময় কাটাতে সে কখনোই পারেনি। সুধার তাও তার প্রতি কোনো অভিযোগ ছিল না, উল্টো তাকে উপহার হিসেবে এই গাড়িটা সে দিয়ে যায়। আজ খাবার টেবিলে বসে অর্জুন শ্যামাকে জিজ্ঞেস করে, সব কি ঠিক আছে? কিন্তু শ্যামার তাকে কলেজের ওই রণবীরের ঝামেলার ব্যাপারে জানায় না। সে বলে, হ্যাঁ সব ঠিক আছে। আর তোমার? অর্জুনও বলে, হ্যাঁ সব ঠিক। অর্জুনও প্রিন্সের সাথে মারামারি করার কথা তাকে জানায় না। ওই যে তাদের মধ্যে প্রবলেম শেয়ার করার মতো সেই ফ্রেন্ডলি বাবা মেয়ের সম্পর্ক যে নেই, তাই একে অপরকে তারা কিছুই বলে না, শুধু বলে সব ঠিক আছে। সেদিন রাতে হঠাৎ করেই আওয়াজ পেয়ে বাইরে চলে আসে অর্জুন। সেভাবে হয়তোবা তাকে মারতে প্রিন্সের লোক এসেছে, কিন্তু তারা ছিল রণবীর আর তার লোক। তারা শ্যামাকে নাম ধরে ডাকছিল। শ্যামা সবকিছু উপর থেকে শোনে, আর এদিকে সারা রাত বন্দুক হাতে করে অর্জুন বসে থাকে। সকালে উঠেই দেখে মদের বোতল এদিকে ওদিকে ছুঁড়ে মারছে প্রিন্স আর তার লোকেরা। এই সবটা দেখে অর্জুন। শ্যামাকে অর্জুন বারবার জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা, কিন্তু শ্যামা তো বাথরুম থেকেই বের হয় না। কিছুক্ষণ পরই সে বের হয়ে রেডি হয়ে নেয় আর সোজা চলে আসে রণবীরের বাড়ি। সেখানে এসেই সে তার মাকে বলে যায়, আপনার ছেলে খুব ফেমাস হতে চলেছে, তাই আমি ভাবলাম আগে আপনাদেরকেই জানিয়ে যাই। তো রণবীরের ভিডিও পাবলিশ হতে আর মাত্র 2 ঘন্টা আছে, তাই সে বলতে থাকে, তুই যা আমার বাড়ি রাতের বেলা করে আসলি এটা তারই রেজাল্ট। এই বলেই সে সেখান থেকে চলে আসে। এদিকে বাবলি প্রিন্সকে মারার ভিডিও দেখে প্রিন্সকে বেশ অপমান করে, আর সফটিকে বলে, ইজ্জত তো গেছে মানলাম, কিন্তু তার সাথে ওই বন্দুকটাও গেছে, যা আমার খুনের প্রমাণ ছিল। সফটি বলে, দিদি আমি সেটা ফিরিয়ে আনার ব্যাপারে কথা বলছি, কিন্তু আমি অনুরোধ করব আমাকে যেন আমার মতোই কাজ করতে দেওয়া হয়। প্রিন্স সোলজারের বাড়ির সামনে বোতল ভরে পি ফেলে এসেছে।
প্রিন্স তখন বলে, তাহলে কি করতাম? মিষ্টি ফেলে আসতাম? সফটি বলে, সব ব্যাপারে পার্সোনাল অ্যাটাক করতে হয় না, দিদিকে বেল করাতে হলে ওই বন্দুকটা লাগবে। তো এই নিয়েই প্রিন্স আর তার মধ্যে ঝগড়া হয়ে যায়। বাবলি তখন প্রিন্সের কান ধরে বলে, যখন আমার মা মারা গিয়েছিলেন তখন তার সিলভার গয়না গলিয়ে সেটা দিয়ে এই বন্দুক তৈরি করা হয়েছে তার স্মৃতিস্বরূপ। তারপর তার মধ্যে তার নামও লিখে রাখে তার বাবা লাল্লান প্রতাপ সিং। কিন্তু তুমি এটা তো বুঝতে পারবে না, কারণ সে তোমার মা ছিল না, তাই আমার যে করেই হোক সেই বন্দুকটা চাই। অন্যদিকে থানায় এসে অভিযোগ করতে চায় অর্জুন, তাও আবার বাবলি দিদির বিরুদ্ধে। কিন্তু পুলিশ বলে, দিদির বিরুদ্ধে কেউ অভিযোগ করায় না, তাহলে আপনি কেন এসেছেন? ভালোই তো করেছেন তার ভাইকে পিটিয়ে। এই ছেলেটা আমাদের সবার জীবন অতিষ্ঠ করে তুলেছে। তার বিরুদ্ধে দুইটা মার্ডার কেস ঝুলে আছে। প্রভাকর বলে, প্লিজ অভিযোগটা লিখিয়ে নাও। পুলিশ বলে, আরে প্রভাকর ভাই, তাহলে বলো আমি লিখবোটা কি এখানে? তো থানা থেকে বাইরে আসতেই সফটি প্রভাকরকে কল করে। প্রভাকর অর্জুনকে বলে, এই যে আবারও কল করছে, দেখো তোমার কাছে বন্দুক থাকলে সেটা ফিরিয়ে দাও প্লিজ, ঝামেলা করো না খামোখা। অর্জুন তখন বলে, বন্দুক তো আছে, তবে এটা কোনো ঋণ নয় যে ফিরিয়ে দিতে হবে। প্রভাকর বলে, এই হিরো, বেশি হচ্ছে কিন্তু এখন। অর্জুন তখন কোনো কথা না বলে চলে যায়। বাইরে এসেই দেখে তার গাড়ি ব্লক করে রেখেছে অন্য সব গাড়ি দিয়ে। এরপরই তাকে কল করে দিদির লোক মুন্না, আর বলে, গাড়ি সরছে না, এদিকে তাকাও। দিদির লোক বলছি, মুন্না আমি। মুন্নাকে তখন অর্জুন এসে বলে গাড়ি সরাতে। মুন্না বলে, না সরালে কি করবে শুনি? সেই সময় প্রিন্স আসে আর বলে, তোমাকে সে পিটিয়ে যাবে মুন্না, আর কি বা সে করতে পারবে? অর্জুন মুন্নাকে সুন্দর করে তখন বলে গাড়ি সরাতে। প্রিন্স এটা দেখে বলে, বাহ, এখানে তো সে সম্পর্ক বানাতে এসেছে, আমাকে দেখছি পাত্তাই দিচ্ছে না। কি থানায়ও কি পুলিশ এইভাবেই পাত্তা দেয়নি? এফআইআর করেনি তাই না? আমি কথা বলবো নাকি? অর্জুন বলে, দেখো গাড়ি সরাও, আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না। প্রিন্স বলে, আগে বন্দুক রিটার্ন করো, তারপর সব হবে। অর্জুন তখন বলে, কেন, হারিয়ে ফেলেছ নাকি? তোমার তো ডিপার্টমেন্টের উপর মহলে হাত আছে, তাহলে যাও গিয়ে এফআইআর করাও। অর্জুনের এত তেজ দেখে প্রিন্স বেশ অফেন্ডেড হয়ে যায়, তাই সে মুন্নাকে বলে গাড়িতে দাগ ফেলতে। সেই মতোই সেখানে স্ক্র্যাচ ফেলে সে, আর ধাক্কাও দেওয়া হয় তাকে। এরপরই তারা সেখান থেকে চলে যায়। কিন্তু অর্জুন তো থেমে থাকে না, সে ঠিকই ফলো করে গিয়ে ধরে মুন্নাকে, আর তার গাড়ির সবগুলো কাঁচ ভেঙে, দরজা ভেঙে, আয়না ভেঙে চলে আসে। সেখানে ব্যাংকের সেই কর্মকর্তা ছিল যে বারবার অর্জুনকে কাল আসবে করত। সেই কর্মকর্তার বাইকের চাবি দিয়েই গাড়িতে স্ক্র্যাচ করে অর্জুন। আর ওই কর্মকর্তা যখন তার চাবি ফেরত চায় তখন অর্জুন তার মতোই তাকে বলে যে কাল এসো। এই বলেই সে সেখান থেকে চলে যায়। এদিকে শ্যামা সেই ভিডিওটা তার কলেজের প্রিন্সিপালকে দেখায়। প্রিন্সিপাল তো ছেলেগুলোকে আচ্ছা মতো বকে, আর শ্যামাকে বলে ভিডিও ডিলিট করতে, এতে করে কলেজেরও সম্মানহানি হতে পারে সেই কারণে। কিন্তু শ্যামা এতে প্রচন্ড রেগে যায় আর সোজা বাইরে চলে আসে। তখনই তার সাথে রাজন হাত ধরে কথা বলছিল। শ্যামা তো বেশ রেগেছিল, তাই সে হাত ছেড়ে সেখান থেকে চলে যায়। আর এই সব কিছু দূর থেকে দেখে অর্জুন ভাবে যে শ্যামাকে হয়তোবা প্রিন্সের লোকেরা বিরক্ত করতে এসেছে, তাই কোনো কথা না শুনে না বুঝে অর্জুন হেলমেট দিয়ে পিটাতে শুরু করে রাজনকে, আর তার মাথা ফাটিয়ে একেবারে হসপিটালে পাঠিয়ে দেয়। এরপর আর কি, অর্জুনকে থানায় আনা হয়। আর এই সব জানার পর শ্যামা তো খুবই রেগে যায় আর সোজা চলে আসে থানায়, আর তার বাবাকে বলে, কেন মারলে তুমি তাকে? সে আমার বন্ধু ছিল, তুমি তাকে এতই মেরেছো যে তার হেড ইনজুরি হয়েছে। কি করেছিল সে আমাকে? বলো কেন মারলে তাকে? অর্জুনের কাছে তো এর কোনো উত্তর ছিল না, তাই সে প্রভাকরকে বলে, শ্যামাকে বাড়ি নিয়ে যাও। অন্যদিকে প্রিন্সের লোকেরা তার ঘর সার্চ করে বন্দুকের জন্য, কিন্তু তারা কোথাও সেই বন্দুক খুঁজে পায় না। পরদিনে থানা থেকে অর্জুনকে ছেড়ে দেওয়া হয়, কারণ রাজনের ফ্যামিলি অভিযোগ দায়ের করেনি কোনো। পুলিশ তখন বলতে থাকে, আপনি লাকি তাই বেঁচে গেলেন, যদি ছেলেটার ফ্যামিলি এফআইআর একবার করাতো তাহলে এত সহজে ছাড়া পেতেন না। অর্জুন তখন থানা থেকে সোজা চলে আসে রাজনকে দেখতে, কারণ সে অনেক বেশি গিল্টি ফিল করছিল। রাজন তখন হেসে বলে, আপনার মেয়ে শ্যামা আমাকে বলেছিল আমার বাবা খুব স্ট্রিক্ট, কিন্তু সে যে এতটাই স্ট্রিক্ট যে আমি মার খাবো এভাবে সেটা ভাবিনি। গতরাতে শ্যামা এখানেই ছিল, আমি বকে বাড়ি পাঠিয়েছি, আপনি তার সাথে পারলে কথা বলে নিবেন। দেখা যায় অর্জুন এত মারার পরও রাজন তার সাথে খুবই ভালোভাবে কথা বলে। অর্জুনও তখন রাজনের মাথায় হাত বুলিয়ে সেখান থেকে চলে যায়। বাড়ি এসে দেখে প্রিন্সের লোকেরা সবকিছু ভেঙে চুরে চলে গেছে। শ্যামা তখন বলে, এখনো কি তোমার কিচ্ছু বলার নেই আমাকে? এই বলেই সে বাস স্ট্যান্ডে আসে। সেখানে অর্জুন এসে বলে, এই জুতাগুলো রাখো। শ্যামা বলে, সাইজ কে বলে দিল? প্রভাকর চাচা। অর্জুন বলে, তুমি ফিরে আসলে আমরা কথা বলবো। শ্যামা তখন জিজ্ঞেস করে, কি নিয়ে বলবো? বাবা দেখো, তুমি কি করছো আর সেদিনই বা কি করছিলে আমার কোনো আইডিয়া নেই।
আমি তোমাকে একাধারে ওই দিন কল করছিলাম, কিন্তু তুমি রিসিভ করনি। মাকে সেদিন আমি একা স্ট্রেচারে করে নিয়ে গিয়েছিলাম। বাবা, তুমি আমার সম্পর্কে কতটা জানো? তুমি কি জানো আমি কি পছন্দ করি আর কি অপছন্দ করি? আচ্ছা, আমার জুতার সাইজ কত? কিচ্ছু জানো না তুমি আমার সম্পর্কে। মা তো তোমার ব্যাপারে 24 ঘন্টা আমাকে বলতো, তাই আমি জানি। তবে তোমার যুদ্ধের গল্প পর্যন্ত আমাকে অন্য কারো থেকে শুনতে হয়েছে, এখন হোক সেটা বর্ডারের বা শহরের। আমি আজ বেশি কথা বলছি তাই না? মা বলতো জানো যে আমি নাকি একেবারে তোমার মতো হয়েছি। আমি নাকি কথা বলি একদম নিম তেতোর মতো। অর্জুন এসব শুনে বলে, সবাই অপেক্ষা করছে, যাও এখন। শ্যামা বলে, আমি ফিরে এসে হোস্টেলে থাকবো। এখন থেকে তুমি তোমার মতো থাকবে আর আমি আমার মতো। তার এত কথাতেও অর্জুন কিচ্ছু বলে না, চুপচাপ বাড়ি ফিরে আসে। আর এসেই অর্জুন সবকিছু ক্লিন করছিল। যেখানে সুধা মারা যাওয়ার নিউজ পেপার পড়েছিল, আসলে সুধা মারা যায় একটা ট্রাক অ্যাক্সিডেন্টে, সেটাই সে দেখছিল। দৃশ্য চলে যায় পরদিন। অর্জুন দেখা করতে আসে প্রিন্স আর সফটির সাথে। সফটি তখন কল করে বাবলিকে আর কথা বলতে বলে অর্জুনের সাথে। বাবলি প্রথমে কিছু আজে বাজে কথা বলার পর বন্দুকের কথা বলে। প্রভাকর বলে সে এসেছে সমঝোতা করাতে, আর বন্দুক তো তারা ভেবেছে ঘর চেক করে প্রিন্স নিয়ে নিয়েছে। বাবলি তখন বলে যদি সে পেয়ে যেত তাহলে কি আর আমরা এত কাহিনী করতাম? বন্দুক আমার চাই, তাই চুপচাপ দিয়ে দাও। অর্জুন বলে বন্দুক আমার কাছে নেই, আর সত্যিই অর্জুন বন্দুকটা তার ঘরে পায়নি। সে ভেবেছে প্রিন্স নিয়ে এসেছে ঘর তল্লাশি করে। প্রিন্স বলে, এই নাটক বন্ধ কর, বন্দুক কোথায় সেটা বল। অর্জুন বলে, আমি এখানে এসেছি এই সবকিছু শেষ করতে। প্রিন্স বলে, শেষ করতে? তো শুরু কে করেছিল? অর্জুন তখন বলতে থাকে, সেটা নিজেই ভালো করে জানো যে তুমিই এসব করেছিলে। প্রিন্স বলে, আমি করেছিলাম? অর্জুন বলে, হ্যাঁ, তো আর কে করেছে? দেখো, আমি বলছি আমি একজন সোলজার আর আমি গুলি খেতে পারি, কিন্তু অপমান আমি কখনোই নিতে পারবো না। তাই বলছি এখনই থেমে যাও, আর বেশি বাড়াবাড়ি করবে না। প্রিন্স তখন টিটকারি কেটে বলে, ও তুমি বললে আর আমি থেমে গেলাম? তো আমি থামবো যদি আমি যা তোমার গাড়িতে সেদিন করেছিলাম সেটাই তোমার ফেসে করি তবে। এবার এই কথার পরই তো অর্জুন বুঝতে পারে এই ছেলেকে সাবধান করে কোনো লাভ নেই, সোজা অ্যাকশনে যেতে হবে। আর এরপরই সেখানে শুরু হয়ে যায় ভীষণ ফাইট। অর্জুন আর প্রভাকর এদেরকে বেঁধে সেখানে রেখে দেয় আর তার লোকদেরকে ইচ্ছে মতো পিটিয়ে যায়। এরপরে অর্জুন সেখান থেকে রাঞ্জু আর তার ছেলেকে উদ্ধার করে। এই সব খবর পৌঁছে যায় জেলে বাবলির কাছে, আর সে তো খুবই অস্থির হয়ে ওঠে। রাঞ্জুকে এরপর একটা জায়গায় নিয়ে আসে অর্জুন। রাঞ্জু তখন তাকে বলে, আমাকে কেন বাঁচিয়ে রাখছো? অর্জুন বলে, সকাল হোক তারপর কথা বলবো। রাঞ্জু তখন বলে, সকাল হলে আমাকে আমার গ্রামে রেখে আসবে। অর্জুন বলে, দেখো, কোর্ট হিয়ারিং এর আগে পর্যন্ত তুমি সেফ না, তাই তোমাকে এখানেই থাকতে হবে। রাঞ্জু বলতে থাকে, সেফ? তো আমরা সেফ আছি বা কোথায়? অর্জুন তখন একেবারে চুপ থাকে, কারণ এই প্রশ্নের উত্তর তার কাছে নেই। এদিকে বাবলি সফটিকে বলে, কি বললে? সে মা ছেলেকে নিয়ে গিয়েছে? সফটি বলে, হ্যাঁ, সমঝোতা করতে এসেছিল। করলে কি সমস্যা হতো? এখন নাও, তার রাগের কারণেই এই সব হলো, সামলাও এবার। বাবলি তখন বলে, তুমি বলছো আমি এসব সামলাবো? তোমরা এক কাজ করো, একে অপরের জুতা দিয়ে একে অপরকে মারো। সফটিকে তখন জুতা দিয়ে মারতে থাকে প্রিন্স, আর এই সব কিছুর জন্য তাকে দায়ী করে। প্রিন্স পরে বাবলিকে বলে, এখন সে দেখাবে কিভাবে এই মামলাটাকে সমাধান করতে হয়। সে আর কারো কথা শুনে কিচ্ছু করবে না, এখন থেকে সে যা করবে নিজের মতো করবে। সফটি তো খুবই রেগে আছে এরকম অপমানিত হয়ে, কিন্তু সে এখানে কিচ্ছু বলে না। তবে সে এবার কিছু একটা করবে বলেই ভেবে নেয়, কারণ অনেক হয়েছে। সে আর এভাবে প্রিন্সের কাছে অপমানিত হতে চায় না। এদিকে প্রভাকরকে দেখা যায়। সে অর্জুনকে বলে, সে আমার সাথে কি কথা বলেছ? অর্জুন বলে, সে অনেক রেগে আছে আমার সাথে, কল করেছিলাম কিন্তু কলও রিসিভ করছে না। প্রভাকর তখন বলে, তাকে কিছুটা সময় দাও, পরে বুঝতে পারবে। অর্জুন বলে, তার কোনো দোষ না, দোষটা আমারই, আমি কখনো তাকে বোঝাতে পারিনি। আসলে যেদিন সুধার অ্যাক্সিডেন্ট হয় সেদিন অর্জুন ছিল একটা মিশনে। তার কাছে অনেকবার কল আসে, তবে সেটা রিসিভ করে কথা বলার সময়ই ব্লাস্ট হয়ে যায়। তাই অর্জুন আর কথা বলতে পারে না, সে তখন মিশনেই ব্যস্ত হয়ে পড়ে। আর এ কারণেই সে তার স্ত্রীর কঠিন মুহূর্তের খবরটা সেই মুহূর্তে মিস করে যায়। দেখা যায় শ্যামা তখন তাকে নিয়ে হসপিটালে যাচ্ছে। ডাক্তার বলেছে তার অবস্থা খুব খারাপ, আর এরপরই দেখা যায় সুধা মারা যায়। এই সবটা শ্যামা পরে ভয়েস মেসেজের মাধ্যমে অর্জুনকে জানিয়ে রাখে। আর এই গিল্টি থেকে আজ পর্যন্ত অর্জুন বেরিয়ে আসতে পারেনি, তাই হয়তোবা তাদের বাবা মেয়ের সম্পর্কে আরো বেশি দূরত্ব তৈরি হয়েছে। সে কখনো তার মেয়েকে ভালো করে বুঝিয়েই উঠতে পারেনি তার সেদিনকার অবস্থার কথা। সে চাইলেও সেদিন
তার স্ত্রীর কাছে আসতে পারত না, কারণ তাকে তখন দেশের জন্য দায়িত্ব পালন করতে হচ্ছিল। যাক, এরপরে অর্জুন প্রভাকরকে বলে, আমি আজ শ্যামাকে বাস স্ট্যান্ডে যাচ্ছি নিতে, আর যদি আমি কোনোভাবে ফিরে না আসি তাহলে আমাকে কল দিও না, আর কল রিসিভও করো না। দেখো, আজ আমি আমার মেয়ের সাথে শান্তি করেই নিব। আর হ্যাঁ, আবারও বলছি, কল দিবে না আর কল রিসিভও করবে না যতক্ষণ না সবকিছু রেডি হচ্ছে। এরপরই বাস স্ট্যান্ডে আসার পর সে শ্যামাকে নিতে যায়, তবে মাঝপথেই তাকে কিডন্যাপ করে নেয় রণবীর আর তার লোকেরা। এটা দেখেই তো তার পেছনে গাড়ি চালিয়ে যেতে থাকে অর্জুন, তবে তার অ্যাক্সিডেন্ট করিয়ে ফেলে প্রিন্সের লোকেরা, কারণ সে তো তাকে মেরেই ফেলতে চাচ্ছিল। তবে প্রিন্স দেখে অর্জুন এখনো বেঁচে আছে, তাই সে তাকে তুলে নিয়ে আসে। অন্যদিকে রণবীর শ্যামাকে সেই ভিডিওর প্রতিশোধ নিতে তুলে আনে। এটা আবার অর্জুন জানতো না। অর্জুন তো ভেবেছে শ্যামাকে প্রিন্সের লোকেরা তুলে নিয়েছে। এদিকে শ্যামার সাথে খারাপ কাজ করে তাকে সেখানেই মাটি চাপা দেওয়ার ব্যাপারে বলে রণবীর। এইসব কথা শুনে তো তার এক ফ্রেন্ড কোনোভাবেই রাজি হয় না। সে বলে সেই প্ল্যানে থাকবে না, এসব তার দ্বারা হবে না, এসব অন্যায়। তাই এবার রণবীর তার বন্ধুকে রাজি করাতে বাইরে যায়, কারণ সে এভাবেই শ্যামার উপর প্রতিশোধ নিতে চাচ্ছিল। এদিকে অর্জুনকে মারতে মারতে প্রিন্স জিজ্ঞেস করছিল যে বন্দুক কোথায়, আর সেই মা ছেলে তারাই বা কোথায়। অর্জুন তখন বলে, আগে বল আমার শ্যামা কোথায়, তা না হলে আমি কিচ্ছু বলবো না। প্রিন্স এই কথা শুনে অবাক হয় আর জিজ্ঞেস করে, সেটা আবার কে? অ্যাক্সিডেন্ট করে কি মাথায় ডিস্টার্ব হয়েছে নাকি তোর? আমি বলছি রাঞ্জু কোথায় সেটা বল। এই বলেই তাকে খুব পিটিয়ে যায় প্রিন্স। পেটাতে পেটাতে তার অবস্থা খারাপ করে দিচ্ছিল। এদিকে শ্যামার সাথে খারাপ কাজ করে ভিডিও করতে আসে রণবীর আর তার সেই বন্ধুরা। তবে শ্যামা যে একজন সোলজারের মেয়ে সেটা আজ সে ঠিকই প্রমাণ করে দেয়। তার হাত বাঁধা ছিল, কিন্তু এই অবস্থাতেও সে একা এতগুলো ছেলের সাথে আচ্ছা মতো লড়াই করে যায়। কোনোভাবেই সে হার মেনে নিতে রাজি নয়। সে তাদেরকে অনেক মারধর করে আর কোনো মতে সেখান থেকে পালিয়ে বাইরে চলে আসে। তারা তার কোনো ক্ষতিই করতে পারে না। এরপরই সে তার ব্যাগ থেকে বের করে সেই বন্দুকটা। তো আসলে বাবলির বন্দুকটা প্রিন্স তাদের ঘর থেকে সেদিন পায়নি আর নেয়ওনি, এটা শ্যামাই তার ব্যাগে করে নিয়েছিল। শ্যামা এই বন্দুকটা বের করেই ছেলেগুলোর দিকে তাক করে আর বলে, কি রে, এবার কি আমি ওপেন ফায়ার করব নাকি? সব কটা তো তখন ভয়ে কাঁপতে থাকে তার এই রূপ দেখে, কারণ সে যে এতটাও ভয়ঙ্কর হতে পারে তা তো তারা চিন্তাও করতে পারেনি। তাই তারা কোনো মতে সেখান থেকে পালায়। এদিকে জেলে এসে সফটি বাবলিকে বলে, আমি এতদিন তোমার হয়ে কাজ করেছি দিদি, কখনো কি তোমাকে কিছু করতে আটকেছি আমি, বলো? বাবলি বলে, সোজা বলো কি জানতে এসেছো, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে হবে না। সফটি বলে, তুমি কি তার মেয়েকে তুলে নিয়েছো? বাবলি বলে, কার মেয়েকে? সফটি বলে, দিদি আমি আগেই বলেছি মহল গরম আর উপর মহলের সাপোর্ট তোমার উপর নেই। বাবলি বলে, তো না থাক, তাতে আমার কি, তুমিও থেকো না, যাও লুকিয়ে পড়ো। সফটি বলতে থাকে, আমি শেষবারের মতো বলছি তুমি সামলে যাও, আর নিজের ফালতু ভাইকেও বলো ঠিক হয়ে যেতে। বাবলি তখন খুবই রেগে যায় আর তাকে মারতে যায়। তবে এবার আর সফটি তার অপমান মেনে নেয় না। সেও বাবলিকে নাম ধরে বলে, এই বাবলি, আমি হয়তো বা এখন গুন্ডা না, কিন্তু তাই বলে আমি কিন্তু কিচ্ছু ভুলিনি, সেজন্য বলছি সাবধান। এই বলেই সফটি সেখান থেকে চলে যায়। এদিকে অর্জুনের মোবাইল থেকে প্রিন্স কল করে প্রভাকরকে। প্রভাকর অর্জুনকে বেঁধে রাখার ছবি দেখার পরও কল ওঠায় না, কারণ অর্জুন তো বলেই গিয়েছিল সে না ফিরলে তার কল যেন রিসিভ না করা হয়। প্রিন্স তখন অর্জুনকে বলে, তোমার বন্ধু তো কল রিসিভই করছে না, কেমন বন্ধু এটা? তখনই দেখা যায় শ্যামার কল আসে আর সে কল করেই বলে, বাবা তুমি কোথায়? প্রিন্স রিসিভ করে বলে, বাবার তো অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি কোথায়? তার সাথে দেখা করো এসে। এবার প্রিন্সের লোকেরা তাকে তুলে আনে আর সেই সাথে তার ব্যাগের মধ্যে রাখা বন্দুকটাও পেয়ে যায়। প্রিন্স ভাবে এবার সব শেষ, তাই সে বেশ অপমানই করে অর্জুনকে। ঠিক তখনই কল আসে প্রভাকরের আর সে বলে সুবেদারের সাথে কথা বলতে চায়। প্রিন্স তখন কলটা অর্জুনের কাছে ধরে। প্রভাকর জিজ্ঞেস করে, সব ঠিক আছে? অর্জুন বলে, হ্যাঁ সব ঠিক আছে। প্রিন্স এরপর প্রভাকরকে বলে, তুমি নিজে আসবে নাকি আমি আসবো? প্রভাকর বলে, তুমি আসো সুবেদারের সাথে। এবার প্রিন্স অর্জুন আর শ্যামাকে গাড়ির মধ্যে বন্দি করে অর্ধেক ঝুলিয়ে রাখে। শ্যামা তখন অর্জুনকে বলে, মা সব সময় বলতো তোমার বাবা হচ্ছেন একজন ঝামেলা বাঁধানো এক্সপার্ট। অর্জুন তখন হেসে বলে, তোমার মা কিন্তু অনেক পলিটিক্স করতো, কারণ তোমার ব্যাপারে সে আমার কাছেও একই কথা বলতো। শ্যামাও তখন এই কথা শুনে হাসে। বোঝাই যায় বাবা মেয়ের মধ্যে ধীরে ধীরে সবকিছু নর্মাল হচ্ছে। যাক, এরপর সে বলতে থাকে, আচ্ছা এসব বাবার মায়ের পরিকল্পনা নয় তো? হয়তোবা তিনি উপরে বোরিং ফিল করছেন, তাই ভাবছেন নিচ থেকে এই দুজনকেও নিয়ে আসি। অর্জুন জিজ্ঞেস করে, তাই নাকি, যেতে চাও? শ্যামা বলে, আপাতত না। বাপ মেয়ে কথা বলছিল, তখনই তাদেরকে বাইরে আনা হয়, কারণ প্রিন্স প্রভাকরকেও ধরেছে আর রাঞ্জু তার ছেলেকে জীবন্ত কবর দেওয়ার কাজ শুরু করে। তখন প্রিন্স তো এইসব দেখে বেশ মজা নিচ্ছিল, অর্জুনকে নিয়ে ঠাট্টা করছিল যে সে তো এবার তাদেরকে বাঁচাতে পারবেই না,
কারণ সে এখন তার দখলে। অর্জুনের তখন মনে পড়ে রাঞ্জুর বলা কথা যে তারা তো কোথাওই সেফ না, প্রিন্স আর বাবলির মতো লোকেরা তাদের পর্যন্ত ঠিকই পৌঁছে যাবে। অর্জুন তখন একটা দিকে যেতে থাকে। প্রিন্স এটা দেখে বলে, আরে কোথায় যাচ্ছ কাপুরুষের মতো? এইভাবে কি সুবেদার ময়দান ছেড়ে পালায় নাকি? শ্যামা তখন প্রিন্সের পা ধরে তাকে আটকাতে চাইছিল যেন তার বাবাকে সে কিচ্ছু না করে। প্রিন্স তখন তাকে শুট করবে বলে ভাবে, তবে সেই সময়ে প্রভাকর আটকাতে গিয়ে সে নিজে গুলি খায় আর বেচারা সেখানেই মারা যায়। অর্জুন তো এটা দেখার পর অনেক বেশি ভেঙে পড়ে, তার মাথা একেবারেই খারাপ হয়ে যায় আর সে তখন তার মতোই একটা দিকে যেতে থাকে। শ্যামা তখন তার চাচাকে এইভাবে হারিয়ে একদমই নিস্তব্ধ হয়ে যায় আর শুধু তাকেই দেখে যায়। তার অনেক বেশি খারাপ লাগছিল। এই দেখে প্রিন্স অর্জুনকে বলছিল, এই বুড়ো সুবেদার, কোথায় যাচ্ছিস তুই? দেখা যায় অর্জুন কৌশলে তাকে একটা আলাদা জায়গায় আনে আর সেখানেই প্রিন্সের সাথে ফাইট করে। অর্জুন তো তাকে মারতে মারতে প্রায় মেরেই দিচ্ছিল, কিন্তু সেই সময় প্রিন্স অর্জুনের চোখে বালু দিয়ে বেঁচে যায়। সে অর্জুনকে মারতে মারতে আবারও নিয়ে আসে প্রভাকরের লাশের কাছে আর তাকে ফাইনাল মেরে দেওয়ার ব্যাপারে বলতে থাকে। অর্জুন তো বারবার প্রভাকরের দিকে তাকায় আর পরে বলে ওঠে, সোলজার রেডি, সোলজার রেডি হয়ে গেছে। প্রিন্স তখন বলে, কি বলছিস রে বুড়ো, জোরে বল একটু। অর্জুন বলে, আমাকে দিয়ে বলাবে না, আর বিপদে পড়তে হবে কিন্তু। প্রিন্স বলতে থাকে, বুড়ো বল বলছি শব্দ করে, কি বলছিস তুই? এখন এই কথাটাই অর্জুন তখন চিৎকার করে বলে ওঠে। প্রিন্স তখন এটা শুনে হাসে, তবে তখনই সেখানে তার পায়ের কাছে এসে গুলি পড়ে নান্না নামের সোলজারের, আর সেই সাথে সব কয়টা গাড়িও পাংচার হয়। নান্না বলে, এটা মিস হয়নি, বরং ওয়ার্নিং বুলেট ছিল এটা, কারণ তোর মতো ছেলে সোলজারের বুলেটের যোগ্য না। তুই কে যে সুবেদার অর্জুনকে অপমান করবি? তার আগে তোদের সব কটার কবর আমি ঠিক না করলে আমার নাম বদলে দিস। অর্জুন বলতে থাকে, আমি একটু সময় বেশি নিয়েছি কিডো, কারণ আমি সোলজারদের এক করছিলাম। এই বলেই সবাইকে রেডি আছে কিনা জিজ্ঞেস করে সে। তখন সব রিটায়ার্ড সোলজাররা বলে, ইয়েস স্যার, তো আমরা গল্পের শুরুতে যে ট্রাক ভরে বন্দুক আনতে দেখেছি এরাই ছিল তারা। প্রিন্স তখন ভয়ের চোটে সফটিকে কল করতে বলে। গুড্ডুও তাকে কল করে আর দেখা যায় জেলে সফটি বিষ দিয়ে মেরে ফেলেছে বাবলিকে। সে তখন গুড্ডুকে বলে এখান থেকে চলে আসতে, প্রিন্সকে একা রেখে। গুড্ডু বলে, তো সফটি ভাইয়া বলেছেন তাকে তার মতো ছেড়ে দিতে। তো তারা যাওয়ার পরই অর্জুন প্রিন্সকে বলে, আমি চাইলেই তোকে মারতে পারি, কিন্তু আমি তোর মতো না। অর্জুনের পর রাঞ্জুকে আনে আর তার সামনে দাঁড় করায়। রাঞ্জু তখন মান্নু বলে কান্নায় ভেঙে পড়ে আর তাকে চট থাপ্পড় মেরে সেখানে গর্ত করে রেখে যায়। তবে তাকে প্রাণে মারে না তারা, তাকে তো পরে ট্রাকই মেরে যায়। হয়তোবা এটা সফটিরই গাড়ি হবে। আর অন্য দৃশ্যতে দেখা যায় সফটি অর্জুনের দরজায় কড়া নাড়ছে আর বলছে, যদি দরজা না খোলো তাহলে মরো। এই বলেই সে বোতল ছুঁড়ে মারে তার ঘরে। আর এরই সাথে গল্পটা এখানেই শেষ হয়। হয়তোবা এবার অর্জুনের লড়াইটা হবে সফটির সাথে, আর এই লড়াইয়ে কে জিতবে কে হারবে তা তো আমরা এর পরবর্তী পার্টেই জানতে পারবো। আর সেটা যখন আসবে তা আমি অবশ্যই আপনাদের জন্য এক্সপ্লেন করার চেষ্টা করব। যাক, এই তো ছিল এক সুবেদারের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।